আওয়ামী লীগ একটা হলো সৌভাগ্যবান পার্টি হয়ে গেছে, তার কর্মী অফিস কোনো খরচ নাই, সব খরচ বিএনপি দিচ্ছে এবং অফিস উদ্বোধনও করে দিচ্ছে বিএনপি। ওইখানে যারা এমপি আছেন তারা আওয়ামী লীগের অফিসের দায়িত্ব নিয়েছে। এই হলো আমাদের বাংলাদেশ। তারপরে হলো বিচারের বিষয়ে আসি। এখন হলো তারা নাকি পুলিশ হত্যা তদন্ত শুরু করেছে, পুলিশ মারছে কে। তা আমি স্পষ্টভাবে গতকাল বলেছি যে সন্ত্রাসী গোষ্ঠী আছে, গ্যাংস্টার যারা আছে, তারাই ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পুলিশের থানাগুলো জ্বালিয়ে দিয়েছিল। আমি আন্দোলনের সময় এই যে বাড্ডা থানা কারা জ্বালিয়ে দিয়েছিল, যদি সেই সময় ইতিহাসগুলো উন্মোচন করা হয় তখন আমরা দেখতে পাবো যেই সকল খুনি সংগঠন রয়েছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করেছে, তারা এইসব কর্মকাণ্ডে সংযুক্ত ছিল। বাংলাদেশের যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছিল, আমরা যদি মারতাম তাহলে একটা বাংলাদেশে আওয়ামী লীগ থাকতো না। আমরা আইন এবং বিচারে বিশ্বাস করি। আমরা হলো সালাউদ্দিন ভাইয়ের মতন মবতন্ত্রে বিশ্বাস করি না। আমরা হলো বিএনপির মতন মবতন্ত্রে বিশ্বাস করি না। যারা মব করে নির্বাচন কমিশনে আপনারা দেখেছেন, দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি, এই যে ঢাকা 11 আসনের বিশিষ্ট সন্ত্রাসী সাহেব আল্লামা কাইয়ুম সাহেব, আরেকজন সন্ত্রাসী আছেন ঢাকা 10-এই তো মনে হয়, ওনার নাম যেন কি, আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি, খুনের আসামি। ওনাকে হলো রেলঘাট, নৌবাহিনী সবকিছুর দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওইখানে বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি চলে, কিন্তু তাকে দায়িত্ব দিয়েছে এটা। এই জন্য হলো বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে যখন দেখেছিলাম আমরা বাংলাদেশটা একটি নতুনভাবে গঠন হবে, আর তারা এখানে হলো দিল্লির একটা হলো নাটকের যাত্রা এখানে বসাইছে, যেই যাত্রকের প্রডিউসার হলো তারেক রহমান, আর এখানে অভিনয় করছে চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজরা। তা আমরা হলো এই নর্থ দিকের নাচ দেখি, মাঝখানে হলো বাংলাদেশের হলো কামসারা হচ্ছে। এই হলো বাংলাদেশেরই। এখন আমাদের সামনে সুনির্দিষ্ট লড়াইটা আর কি, এটা হলো সিরিয়াস আলোচনা। সুনির্দিষ্ট লড়াইটা হলো, আপনারা দেখেন আমরা কিন্তু কোটা সংস্কারের দাবিতে মাঠে নেমেছিলাম। এটার অন্যতম কারণ ছিল আমাদের পকেটে টাকা নাই, আমাদের চাকরি নাই, মা বাপ এলাকায় বসে আছে যে কখন ছেলে তুই টাকা পাঠাইবি, চাকরি পাইবি। গার্লফ্রেন্ড কল দিয়া প্রত্যেক রাতে বলে কখন আমাকে বিয়ে করবা। ফলত তরুণদের পকেটে চাকরি নাই, তারা বিয়েও করতে পারতেছে না, মা বাপ যে টাকা দিয়ে পড়াশোনা করাইছে সে টাকাও রিব্যাক করতে পারতেছে না। ফলত আমাদের এত 9-6 এইসব চান্দাবাজি ড্রামা দেখে আমাদের লাভ নাই। আমাদের তরুণদের চাকরি প্রয়োজন, আমাদের ভালো একটা শিক্ষা প্রয়োজন ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো। সারাদিন ক্লাসে আইসা এইসব দেখেন নাই, এখন বিসির কথা কাদেরকে বলা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে একজনকে বসিয়ে দিয়েছে সোয়েটার ব্যবসায়ী। আরে বেটা, তোর কাজ ছিল হলো শীত আসতেছে, সামনের শীতে হলো কিভাবে সোয়েটার বিক্রি করবে, ওর হলো তোর কাজ। তুমি আসছো বাংলাদেশ ব্যাংক ধ্বংস করতে। এখন আমাদের কাজটা কি? আমাদের লড়াইটা হলো ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, যাতে আওয়ামী লীগের যারা টিচার আছেন, বুদ্ধিজীবী আছেন, তারা হলো ম্যানুফ্যাকচারিং যে কনসেপ্ট আছে, অর্থাৎ মতামত উৎপাদনের মধ্য দিয়ে তারা যাতে আওয়ামী লীগকে সুযোগ করে না দিতে পারে, সে ফাইটটা আমাদের জারি রাখতে হবে। এটা রাজনৈতিক লড়াই। আর একটা লড়াই আছে যে গুলশান অফিসে দিনে কয়বার যেতে পেরেছে, এই যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশে কোথাও বিসি নিয়োগ দেওয়া চলবে না। কে কয়টা বিএনপির প্রোগ্রাম করেছে, কে কয়বার লন্ডনে তৎকালীন সময়ে ফোন দিয়েছে, এই যোগ্যতার ভিত্তিতে কোনো বিসি নিয়োগ দেওয়া যাবে না। এগুলো আপনাদের শক্ত হাতে প্রতিবাদ করতে হবে। বিসি যার একাডেমিক এক্সেলেন্সি আছে, যে হলো কোনো পার্টি অফিসে ধর্ণা দেয় না, ছাত্রদের কাছে ধর্ণা দেয়, সংশ্লিষ্টতা দেখে ছাত্ররা কিভাবে ভালো থাকবে, পাতলা ডালের জায়গায় ঘন ডাল বানাবে, এবং ক্লাসে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে সকল শিক্ষকের দলীয় ভিত্তি থেকে বের হয়ে একাডেমিক পরিবেশ নিশ্চিত করবে, এমন বিসি আমরা ভবিষ্যৎ বাংলাদেশে চাই। এটা হলো আমাদের ক্লিয়ার কাট কথাবার্তা। যদি বুজুং বাজুং কোনো বিসি নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেটা অলরেডি তারা শুরু করেছে, তাহলে সেই বিসির কি অবস্থা হবে সেগুলোর নজরানা আমাদের সামনে আছে। এই যে আরেফিন ছিল, যে হলো লুঙ্গি খুলে হলো পালাইছিল ক্যাম্পাস থেকে, মনে আছে আপনাদের? এই যে আরেফিন 900 টিচার হলো নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডের। আমাদের গণ অভ্যুত্থানের পরে একাডেমিকে নিয়োগ দেওয়া হয়েছিল মামুন স্যারকে।
তো উনিও অনেক বিএনপি টিচারকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিল। তারপরে প্রক্টরগুলো এক দলের পক্ষে কাজ করেছে এবং বিসিও এক দলের পক্ষে কাজ করেছে। কেউ এত ভালো লোক না। আবার এই বাংলাদেশ ব্যাংকের যিনি সাবেক গভর্নর, উনিও এত ভালো লোক না। উনি বিকাশের পক্ষে কি কি কাজ করেছিল সেটাও বাংলাদেশের মানুষ জানে। এই জন্য হলো এই গুন্ডা পান্ডা মাস্তানি থেকে আমরা বের হতে চাই। আমাদের এমন একটা জগৎ চাই যেখানে আমাদের যুবকদের জন্য চাকরি থাকবে, শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে, আমার মা বাবা অসুস্থ হলে একটু ভালো হসপিটালে নিয়ে যেতে পারবো, আমরা একটু ভালো থাকতে পারবো, খাইতে পারবো, ভালো একটু পরিবেশে ঢাকা শহরে ঘুরতে পারবো। এইসব লক্কর জক্কর বাসে আমাদের আর হলো চরকির মতন যাতে ঘুরতে না হয়। এটা হলো আমাদের সিম্পল জীবন, সিম্পল রাজনীতি। এই সিম্পল রাজনীতি যদি হলো এই যে লন্ডন থেকে যিনি এসেছেন উনি যদি না বুঝতে পারেন দীর্ঘদিন না থাকার কারণে, তাহলে আপনি আসেন আমাদের সমাবেশে, আমরা আপনাদেরকে কান খুলে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তরুণ প্রজন্মে যে রাজনীতিতে এসেছে, এই রাজনীতিটা নতুন বাংলাদেশ। আপনি পুরো বাংলাদেশে, আমি 1 মিনিটে শেষ করব, আমি কেন চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এটার কারণটা আমি বলি। খুবই স্পষ্ট কথা, পলিটিক্যাল ফাইন্যান্স, এটার উপরে পলিটিক্স ঘূর্ণায়ন হয়। ফলত আপনার গুলিস্তান থেকে টাকা তোলে, সেই টাকা আপনার ঢাকা 8 আসনের যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের মির্জা আব্বাস ওনার কাছে যায়, উনি গিয়ে গুলশান অফিসে জমা দেয়। গুলশান অফিসে জমা দেওয়ার পরে পুরো বাংলাদেশ থেকে এভাবে গ্যাংস্টার যারা আছে ভক্ত মুরিদ এবং এই মাস্টার মাইন্ডের, উনি হলো এগুলা নেয়। নেওয়ার পরে এই কেন্দ্রিক হলো দলটা পরিচালনা করে থাকে। আর পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসী গোষ্ঠী পালন করে। কোথাও যদি আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে যাই তাহলে ওইখানে তারা শুটিং স্কোয়াড পাঠায়। আবার যদি বাংলাদেশ ব্যাংকে তাদের লোক বসাইতে হয়, লোক পাঠায় বলে ওরে নামায় দেয়, ওরে উঠাইয়া দেয়। তো এই যে সিস্টেমটা আছে এটা কিন্তু পুরোটাই ফাইন্যান্সিং সিস্টেমের উপরে জড়িত। আর এই ফাইন্যান্সিং সিস্টেম যেটা, সেটা হলো সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি। এটা যদি বন্ধ করতে পারি তাহলে বাংলাদেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্য হলো আমরা এটা নিয়ে কাজ করতেছি। দ্বিতীয় বিষয় হলো, আমরা যারা তরুণ, আমরা যারা পড়াশোনা শেষ করে, দুইটা কাজ আমাদের সামনে, এই দ্বারা অথবা আমরা চাকরি করব অথবা হলো আমরা ব্যবসা করব। আপনি ব্যবসার লাইসেন্স নিতে যান, আপনি পাইবেন না লাইসেন্স, অমুক ভাই কল দিতে হবে, অমুক এমপি কল দিতে হবে, মানে মেরিট বেসিসে এখানে লাইসেন্স দেওয়া হয় না। ঠিক আছে, লাইসেন্স পাইছেন, পাওয়ার পরে কোথাও একটা শিল্প কারখানা স্থাপন করবেন, এখানে আল্লামা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি হয়ে যায় যে আমাদের হলো চাঁদা দেন। তো ফলত ব্যবসা হলো যদি না হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে না। এবং একটা তরুণ যদি ব্যবসায়ী না হয় এবং উনি চাকরি দিতে পারবে না, ফলত আমাদের ইকোনমিক জায়গাটা বুমিং হবে না। আর আপনি যদি কোথাও চাকরি করতে যান, একজন ব্যবসায়ী যদি চাঁদা দিয়েই চলতে হয় তাহলে ওনার এমপ্লয়মেন্টের জায়গাটা সংকোচন হয়ে যায়। অর্থাৎ 2 জন স্টুডেন্টের জায়গায় উনি 5 জনকে চাকরি দিতে পারবে না। তাহলে ইকোনমিক যে সিস্টেমটা এটা শ্রিঙ্কিং হয়ে আসে। ওইটা যদি হয়ে আসে তাহলে বাংলাদেশের আমরা যে নতুনত্বের কথা বলি, ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলি, 18 কোটি মানুষের পেটে ভাত না থাকে, আমাদের তরুণদের চাকরি না হয় এই সমস্যার কারণে, তাহলে তো বাংলাদেশ পিছিয়ে পড়বে। এই জন্য এই সমস্যার সমাধানে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। আমাদের সামনে আরেকটা লড়াই আছে, সামনে হলো লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসতেছে। নির্বাচনের ক্যাম্পেইন হলো 50%, আর ভোট, নির্বাচনে যারা ভোট দিয়েছে এটা ক্যারি করে নিয়ে আসা হলো 50%। ফলত পাড়ায় মহল্লায় যে যেখানে আছেন কেন্দ্রভিত্তিক এজেন্ট হয়ে যাবেন। এবং যারা প্রিজাইডিং অফিসার হয়, সাধারণত স্কুল কলেজে যারা টিচার, হেডমাস্টার, তাদের সাথে যোগাযোগ শুরু করবেন যে মাপ চাই, দোয়াও চাই, রাজপথে অনেক রক্ত দিয়েছি, ক্লাসে শিখিয়েছেন ভালো মানুষ হইতে, ইলেকশনের দিন তো আপনার এটার উপরে আমল দেখি না, আপনার এটার উপরে আমি ইলেকশনের দিন আমল দেখতে চাই যে কোনো সন্ত্রাসীর পক্ষে আপনি কাজ করবেন না। এজন্য সকল শিক্ষক যারা রয়েছেন, যারা প্রিজাইডিং অফিসার হবে সামনে, তাদের কাছে আপনাদের হেদায়েতের দাওয়াত নিয়ে যেতে হবে। আর যারা এজেন্ট হবে তাদের কাছেও আপনারা যাবেন আর স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করবেন, সংগঠন গঠন করবেন, সাথে সাথে ইলেকশনের সিস্টেমটা গঠন করবেন। তাহলে ইনশাল্লাহ আমরা যেভাবে ব্যালট রেভলিউশন করে শেখ হাসিনাকে বিদায় করেছিলাম, আমরা বুলেট রেভলিউশন করে ইনশাল্লাহ আগামী ব্যালট রেভলিউশনের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার সাহেবকে বিদায় করতে সক্ষম হব গণতান্ত্রিক পদ্ধতিতে ইনশাল্লাহ। আগামীর লড়াই গণতান্ত্রিক লড়াই, এই গণতান্ত্রিক লড়াইয়ে সকল বুং বাং ইন্টারপাস ইঞ্জিনিয়াররা বিজয় হবে ইনশাআল্লাহ। তো আপনারা এবার স্লোগান দিতে চাইলে আপনারা নিচ থেকে ওইখান থেকে কেউ দিতে পারেন।
আচ্ছা তাহলে আমি দিব না, এ ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, অ্যাকশন অ্যাকশন, চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, ছাত্র শক্তির অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। ছাত্র শক্তির আপনাদের যিনি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আছেন ওনাদের নেতৃত্বে কাজ করবেন। আপনি যদি কোনো ধরেন আমার কাছে একজন আসলেন, আয়শা বললেন যে ভাই আমি আপনার সাথে চলবো, পরে আপনি ছাত্র শক্তির প্রেসিডেন্টকেও গুনেন না, সেক্রেটারিও গুনেন না, তাহলে ভাই আপনাকেও সামনে গুনার টাইম নেই। আমাদের সাংগঠনিক সিস্টেম যেটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে, এবং অতীতে গত 1.5 বছরে অনেক কিছু হয়েছে। আমরা এই রমজানের আগে সব কিছু ভুলে গেলাম, এখন আল্লাহর হস্তে সাংগঠনিক ফরম্যাটে চলে আসেন। সাংগঠনিক ফরম্যাট হবে প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবে, বিভাগীয় যিনি সভাপতি থাকবেন। তবে আবারই প্রেসিডেন্ট সেক্রেটারির প্রতি অনুরোধ, ওইখানেও যিনি আসবে অর্থাৎ জেলার যিনি প্রেসিডেন্ট উনিও যাতে মেরিট বেসিসে আসে, এবং উনিও যাতে যেই সুন্দর একটা সিস্টেম সেটার মধ্যে দিয়ে আসে, তাহলে উনিও আপনাদেরকে মান্য করবে এবং আপনাদের হোল্ড পুরো বাংলাদেশে থাকবে। এটার ভিত্তিতে যদি আমরা ছাত্র শক্তিকে গড়ে তুলতে পারি, ইনশাল্লাহ আগামীর দিনে 6 মাসের মধ্যে এই যে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, প্রেসিডেন্টকে এ তুমি ঘুমিয়ে থাকো কেন, প্রেসিডেন্ট আসো, ইনশাল্লাহ এই যে প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ ওনাদের হাতে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশের সকল ক্যাম্পাস আমরা পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।